বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে জামাতের প্রচার এবং প্রোপাগান্ডা এখন তুঙ্গে। জনাব তারেক রহমান সাহেবকে ছোট করার জন্য, তাকে নিয়ে ট্রল করার জন্য এবং তার বিরুদ্ধে নানা রকম ন্যারেটিভ তৈরি করার জন্য জামাতের যে সকল মেশিনারিজ রয়েছে দেশে এবং দেশের বাইরে, তারা যে চেষ্টা করছে সেই চেষ্টার বিপরীতে বিএনপির প্রস্তুতি আমার কাছে যাকে বলা হয় সন্তোষজনক তো দূরের কথা, মানে ন্যূনতম বিএনপির পক্ষ থেকে কোনো রেসপন্ডই করা হচ্ছে না। এটি ভালো হবে না। যেভাবে তারেক রহমান সাহেবের শিক্ষাগত যোগ্যতা, তার অতীতের কর্মকাণ্ড, হাওয়া ভবন, খাম্বা, লাম্বা, এরপর চান্দা মান্দা যা নিয়ে যা কিছু ন্যারেটিভ তৈরি করা হচ্ছে এবং তার রাজনীতি, গুপ্ত রাজনীতি, লন্ডনে চলে যাওয়া, লন্ডনে থাকা, আয় রোজগার ইত্যাদি নিয়ে প্রতিদিন রাজনীতির সভা মঞ্চে ম্যাটিকুলাসলি বিএনপির যারা লোকজন রয়েছেন তাদের চোখের সামনে, মুখের সামনে, মিডিয়াতে জামাতের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা যে সকল কথাবার্তা বলছেন, এতে করে বিএনপির যারা সাধারণ ভোটার রয়েছেন তারা অবদমিত হচ্ছেন। আর জামাতের যারা ভোটার, বিএনপি বিরোধী যারা ভোটার, তারা উজ্জীবিত হচ্ছেন। এটি প্রচার গেল এবং প্রোপাগান্ডার বিষয় গেল এবং এটার ইফেক্টটা প্রতিদিনই বাড়ছে। দ্বিতীয়ত হলো বিএনপি যে সকল কর্মকাণ্ড খুব সিরিয়াসলি নিয়েছে, ভীষণ রকম সিরিয়াসলি নিয়েছে এবং এগুলো বলে বিএনপি মনে করছে যে তারা ভালো করতে পারবে। তারেক রহমান সাহেব এই প্রকল্পগুলো, এই কাজগুলো যদি আগামী দিনে করেন তাহলে জনগণ আকৃষ্ট হবেন, ভোট দেবেন, কিন্তু এগুলো বুমেরাং হয়ে পড়ছে। বিএনপি যে ফ্যামিলি কার্ডের কথা বলছে, তারেক রহমান সাহেব 50 লাখ ফ্যামিলি কার্ড দেবেন, এটা নিয়ে জামাত যে ন্যারেটিভগুলো তৈরি করছেন এবং যেখানে শেখ হাসিনার 1 লাখ, মানে বিএনপি দেবেন 50 লাখ, আর শেখ হাসিনা অনেক আগেই 1 কোটি স্মার্ট কার্ড দিয়েছে, এই কথা বলে শেখ হাসিনাকে লাইমলাইটে যেভাবে জামাতের লোকজন নিয়ে আসছে এবং সেই জামাতের লোক নিয়ে আসার পেছনে বিএনপির ফ্যামিলি কার্ডকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করছে, তার সঙ্গে সঙ্গে আবার নতুন করে শুরু হয়েছে জনাব তারেক রহমান সাহেবের খাল কাটা প্রকল্প নিয়ে আর 50 কোটি গাছ লাগানো প্রকল্প নিয়ে নানা রকম ব্যঙ্গ বিদ্রুপ শুরু হয়েছে। আমি একটা একটা করে বলছি। প্রথমত খাল কাটা, উনি বলছেন যে 20,000 কিলোমিটার খাল কাটা হবে। এটা নিয়ে জামাত যে কথাগুলো বলছে সেগুলো বিএনপির কর্ণকুহরে হয়তো ঢুকছে না, তারা হয়তো দেখেই নেই অনেকে। এই জন্য আমি এই কথাগুলো বললাম যেন বিএনপি থেকে কগনিজেন্সে নিতে পারে। বিএনপির অনেক লোক আছেন যারা আমার ভিডিও দেখেন নীতি নির্ধারণী পর্যায়ে, এই জন্য জিনিসটা আমার মতো করে তারা যে কথাগুলো বলছে সেটাকে একটা মাঝামাঝি জায়গায় এনে আমি বলার চেষ্টা করছি। প্রথমত জামাত যেটা বলার চেষ্টা করছে যে বিএনপির এই খাল কাটা প্রকল্পগুলো হবে অতীতের যে কোনো দুর্নীতি, যে কোনো অনিয়মের চাইতে 100 গুণ বেশি। কারণ 20,000 কিলোমিটার খাল কাটতে গিয়ে পুরো বাংলাদেশটাকে ফোকলা বানিয়ে ফেলবে এবং এটা হবে মানে আগামী দিনের মানে হাওয়া ভবন ভার্সন স্কাই, অর্থাৎ আগের দুনিয়াতে যে হাওয়া ভবন ছিল এটা আসমান পর্যন্ত এই হাওয়া ভবনের দুর্নীতি ছড়িয়ে পড়বে। এই কথাগুলো এই খাল কাটার মাধ্যমে বলার চেষ্টা করা হচ্ছে। কেন তারা বলার চেষ্টা করছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন খাল কাটার উদ্যোগ নিয়েছিলেন তার এই প্রকল্পটা ছিল ব্যর্থ এবং এটার একটা খালও বাংলাদেশে দেখাতে পারবেন না যে জিয়াউর রহমান কেটেছেন সেই খালে এখন পানি আছে বা ওখানে মাটি আছে বা ওটার খালের কোনো চিহ্ন আছে। ফলে ওই সময় রাষ্ট্রের অর্থ ব্যবহার করে তিনি যে কাজটি করেছেন এটা একটা ব্যর্থ প্রকল্প, লস প্রজেক্ট। দুর্নীতির কথা কেউ বলছেন না, কিন্তু লস প্রজেক্ট, অপ্রয়োজনীয় প্রজেক্ট। আর এটাকে তারেক রহমান সাহেব এত বছর পরে এসে একটা সার্থক প্রজেক্ট হিসেবে গ্রহণ করছেন, তার প্রাথমিক যে চিন্তা এটাই রং। দ্বিতীয়ত হলো যে এখন এই মুহূর্তে বাংলাদেশের যে আর্থ সামাজিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে খালের বা খাল কাটার কোনো রকম 1% ভায়াবিলিটি নেই। কেন নেই? আমাদের প্রায় সব জায়গাতেই পানির যে স্তর এটি নেমে গেছে
100 ফিট, 200 ফিট, 300 ফিট খনন করে কোথাও টিউবওয়েল থেকে পানি উঠানো যাচ্ছে না। তো কাজে আপনি যদি 20 ফিট, 30 ফিট বা 40 ফিট গভীরের কোনো খাল কাটেন, সেই খাল দিয়ে যদি আপনি অনবরত ডিপ টিউবওয়েল থেকে পানি উঠিয়ে খালে ছেড়ে দেন, ওই পানি ওই মাথায় যাবে না। ধরেন 20 কিলোমিটার একটা খাল করলেন, 20 কিলোমিটার পাড়ি দিয়ে আপনার পানি ওদিকে যাবে না, বিকজ পানি খেয়ে ফেলবে। বিকজ সেই আপনার তো পানির স্তর নেই, বেশিরভাগ জায়গাতে পানির স্তর নেই। এমনকি বর্ষাকালে যদি আপনি এখানে পানি রিজার্ভ করতে চান, ওটাও আপনি পারবেন না। সূর্যের আলো পানি খেয়ে ফেলবে এবং ওই যে ভূগর্ভস্থ যে পানি শূন্যতা রয়েছে, সেই শূন্যতার কারণে ঠিক বৃষ্টি হবে, অল্প সময়ের মধ্যে সেটা আবার নিয়ে যাবে নিচে। 3 নম্বর হলো যে আমাদের এখন যে কৃষি ব্যবস্থা, সেই কৃষি ব্যবস্থাতে প্রতি ইঞ্চি জমির মূল্য এত বেশি যে এখানে কোনো আবাদি জমির মধ্য দিয়ে বা কোনো একটা এলাকা দিয়ে খাল খনন করে কোনো রকম এখান থেকে শুভ ফল পাওয়া সম্ভব নয়। তো কাজে এই যে খাল কাটার নামে 20,000 কিলোমিটার খাল কাটার নামে যা কিছু বলা হচ্ছে, এটা মূলত দুর্নীতি, অনিয়ম করার একটা প্রকল্প হবে এবং এটার কোনো রকম বাস্তবতা নেই। কোনো অংশে এটি বাংলাদেশের জন্য ভায়াবল কেউ প্রমাণ করতে পারবে না। এমনকি আমাদের যে এখন কৃষিভিত্তিক অর্থনীতি বা সেচ ব্যবস্থা, যেটা একটা সময় খাল কেন্দ্রিক ছিল, নদী কেন্দ্রিক ছিল, এখন এটা অ্যাবসলিউটলি, এখন দেখেন অনেক জায়গাতে কিন্তু ওই যে বললাম ভূগর্ভস্থ পানি নেমে যাওয়ার কারণে কাঁচা ড্রেনও করে না। অনেকে সব জায়গাতে কৃষি জমিতে পানি দেওয়ার জন্য পাকা ড্রেনের ব্যবস্থা করতে হয়। পাকা ড্রেন ছাড়া পানি কৃষি ক্ষেত্রে গিয়ে পৌঁছে না, তার আগেই পানি শেষ হয়ে যায়। তো এই জিনিসটি তো তারেক রহমান সাহেব 17 বছর বিদেশে ছিলেন, তার যারা এক্সপার্ট আছেন তাদের এই জিনিসটা বোঝার কথা। কাজে নতুন করে এই খাল কাটা প্রকল্প আসলো কেন? এরপর দ্বিতীয়, আপনাদের মনে আছে যে 2001 থেকে 2006 সনে তারেক রহমান সাহেবের একটা মানে প্রকল্প ছিল, আলোচিত সমালোচিত প্রকল্প ছিল, ছাগল প্রকল্প। তো এখন সবাই জামাতের লোকজন বলছে যে খাল কাটাতে শুরু হলো, এরপরে তারা বললো আমরা ছাগল লালন পালন করব, ছাগল প্রকল্প। আর ছাগল প্রকল্প বাংলাদেশে এখন একেবারেই, মানে যদি শেখ হাসিনার জামানাতে একটা ওয়ান অফ দ্য সাকসেসফুল প্রকল্প তারা করতে চেয়েছিল, একটি বাড়ি একটি খামার, শুনতে দেখতে বুঝতে অসাধারণ। বিশ্বাস করেন, হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে। একটা সিঙ্গেল, মানে একটি বাড়ি একটি খামার প্রকল্প তারা করতে পারেনি। তো কেন? এর কারণ হলো যে এখন আসলে কেউ যদি 10টা ছাগল লালন পালন করতে চায় বা 2টো গরু লালন পালন করতে চায়, একটা খামার করতে চায়, এটা আমাদের এই বর্তমান সমাজে ভায়াবল নয়। ছাগলের ঘাস, ছাগলের খাবার এবং ছাগল থেকে শুরু করে এখন গরুর অসংখ্য রোগ বালাই হয়। ছোট ছোট খামারিরা তাই দেখা যাচ্ছে যে গবাদি পশু লালন পালন করতে পারে না এবং প্রায়ই গরু মারা যায়, ছাগল মারা যায়। তারপরে শেষে 5 বছর একটা গরু লালন পালন করে বা 2 বছর একটা ছাগল লালন পালন করে তার পিছনে তার যে কস্টিং যায়, সেই কস্টিংয়ে সে বিক্রি করতে যায়, এগুলো কাজ হয় না, মানে অনেক লস হয়ে যায়। ফলে অনেক বাড়িতে গ্রামগঞ্জে শখের বসে কিছু মুরগি লালন পালন করে, গরু লালন পালন করে, এটা জাস্ট নেহার শখের বসে, গ্রাম্য যে গৃহস্থ মন মানসিকতা। কিন্তু কমার্শিয়াল যে ভায়াবিলিটি, এটা হয় না। এখন এটা চলে গেছে বড় বড় খামারিতে, যারা কমার্শিয়ালি এই ধরনের খামার পরিচালনা করতে পারেন। কোটি টাকা থেকে শুরু করে হাজার কোটি টাকার প্রকল্প এখন বাংলাদেশে চলছে। তো কৃষি ক্ষেত্রে, তারপরে শেষে পোলট্রি ক্ষেত্রে, তারপরে মাছ চাষের ক্ষেত্রে মেগা প্রকল্পগুলো এখন তারা ভালো করছে। বেঙ্গল মিট ভালো করছে, প্রাণ ভালো করছে। তারপরে শেষে অন্য যে সকল কর্পোরেট হাউস এখানে এগিয়ে এসেছে, এসিআই থেকে শুরু করে অন্যান্য প্রতিষ্ঠান, তারা এখানে ভালো করছে। এখানে এখন ক্ষুদ্র কৃষি বা ক্ষুদ্র খামার এটা একেবারে সম্ভব নয়। ফলে যদি তারেক রহমান সাহেবের মাথা থেকে আবার সেই ছাগল প্রকল্প বের হয়ে যায়, তখন জামাতের লোকজন 32টা দাঁত বের করে কিলবিলিয়ে হাসবে যে দেখো দেখো দেখো, বলছিলাম না। সেকেন্ডলি আর একটা ঘটনা ওই সময় ঘটেছিল, যখন সরকার পতন আন্দোলনের তুঙ্গে, বিভিন্ন রকম তুঙ্গে, সরকার পতন হয়ে যাওয়ার বোধ হয় সপ্তাহখানেক আগে, তখন প্রয়াত আরাফাত রহমান কোকো এবং জনাব তারেক রহমান সাহেব দুজনে ক্রিকেট খেলছিলেন। দেশ যখন সারা দেশে উত্তাল
এই শেখ হাসিনার পতনের 3-4 দিন আগে যেরকম অবস্থা ছিল ওইরকমই সরকারের বিরুদ্ধে আন্দোলন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল। তখন নিজে রিল্যাক্স হওয়ার জন্য বা তারা যে ভীত সন্ত্রস্ত নন, তারা এগুলো আন্দোলন কেয়ারই করছেন না, এটা প্রমাণ করার জন্য দুই ভাই ক্রিকেট খেলছিলেন। তখন সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে এই আন্দোলন নিয়ে আপনার মতামত কি? তিনি বলেন যে আন্দোলন নিয়ে আমি ভাবছি না। তাহলে কি নিয়ে ভাবছেন? বলে আমি খেজুর নিয়ে ভাবছি, খেজুর চাষ নিয়ে ভাবছি। কি খেজুর? সৌদি আরব থেকে সেই খেজুর এনে বা খেজুরের গাছ এনে বাংলাদেশে কিভাবে আবাদ করা যায় এই চিন্তা করছি। ভালো কথা। এখন এই যে আমাদের দেশে কি হচ্ছে, আমাদের দেশে এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু খেজুর চাষ প্রকল্পটা বেশ লাভজনক। সৌদি আরব থেকে অনেক কৃষক বাংলাদেশ থেকে গেছেন, সৌদি আরব থেকে এগুলোর প্রযুক্তি শিখে এসে বাংলাদেশে দিতে আসছে, তারা এই খেজুর চাষ করছেন এবং সবাই লাভজনকভাবে এই পেশাটাকে নিয়ে গেছেন। অনেকে মানে 30-40 হাজার টাকা করে একটা খেজুরের গাছ কিনে নিয়ে তারা এই সৌদি খেজুর চাষ করছেন। এটা খুব কমার্শিয়াল ভায়াবিলিটি কতটা আছে আমি বলতে পারবো না, কিন্তু বাড়িতে সৌদি আরবের একটা খেজুর গাছ আছে এবং সেখান থেকে খেজুর হচ্ছে, এটা দেখে অনেক খামারি, অনেক বাড়িওয়ালা, অনেক জমির মালিক তারা খুব আনন্দ পাচ্ছেন, তৃপ্তি পাচ্ছেন। তো তারেক রহমান সাহেব এটা ওই সময় চিন্তা করেছিলেন, ভালো কথা, এটা তো এখন বাস্তবে হয়ে গেছে। হয়তো আরও এটাকে কমার্শিয়ালি করলে আরও ভালো হবে, ওয়েল অ্যান্ড গুড। কিন্তু যদি এই মুহূর্তে তারেক রহমান সাহেবের মুখ দিয়ে আবার সে আগের কথায় বের হয়, তাহলে বলবে আরে বাবা রে বাবা, দেশ যখন পুড়ছে জ্বলছে, দেশের ব্যাংকগুলো যখন খালি হয়ে গেছে, 23,000 কোটি টাকা, 23 লক্ষ কোটি টাকা যখন দেনা দেশের বাইরে, লোকাল এবং বিদেশি মিলে 23 লক্ষ কোটি টাকা আমরা দেনা, লোকালি ব্যাংকগুলো যেভাবে ফল করেছে, লোনগুলো যেভাবে ফল করেছে সব মিলিয়ে, তো সেখানে 23 লক্ষ কোটি টাকা দেনার বিপরীতে যদি কেউ খেজুর গাছ নিয়ে চিন্তা করে, খেজুর প্রকল্প নিয়ে চিন্তা করে, তাহলে এর সাথে খেজুরের আলাপ আর হতে পারে না। তখন বলবো যে তার মাথা থেকে এই সমস্ত খেজুরের জিনিস বের হচ্ছে। তো এই বিষয়গুলো মানে জামাত শুরু করছে বা শুরু করবে, নিশ্চিত আপনি লিখে রাখেন। আর শুরু তারা যে করেছে এটার আওয়াজ এখনো বিএনপির লোকদেরকে যাকে বলা হয় এখনো তাদের মধ্যে সাড়া ফেলেনি। তারা বুঝতে পারছে না যে এটার পরিণতি কি হবে। এরকম 3-4টি ন্যারেটিভ 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে অনেক কিছু, অনেক সিদ্ধান্ত গ্রহণ, অনেক পরিবেশ পরিস্থিতি থেকে শুরু করে অনেক সংঘাতময় পরিস্থিতি তৈরি করতে পারে। আপনাকে যদি কেউ একজন লোক হঠাৎ করে, আপনি একজন ভদ্রলোক পেট ভরে খেয়ে আসছেন খাসির মাংস দিয়ে, খাসির চাপ দিয়ে, অথবা খাসির সেই লেগ রোস্ট আল রাজ্জাক থেকে লেগ রোস্ট দিয়ে আপনি খেয়ে আসছেন, খেয়ে এসে এমন একটা লোক কথাবার্তা বললো, মেজাজ গরমে সেটা আপনি বমি করে দেবেন, সব বের হয়ে যাবে পেট থেকে। এখন প্রত্যেকটা লোক যারা এখন রাজনীতির ময়দানে রয়েছেন, নির্বাচনের ময়দানে রয়েছেন, তারা এক্সট্রিম পর্যায়ে উত্তপ্ত অবস্থায় আছেন। এখানে একটা ডিম কেউ মারলে মাথা ফেটে যায়, মানে মানুষের বুদ্ধি শুদ্ধি এখন এমন একটা পর্যায়ে চলে আসছে যে আপনি যদি কারো মাথায় একটা ডিম মারেন, সে সঙ্গে সঙ্গে ভয়ে অভিনয় করতে গিয়ে বা প্রতিপক্ষের সহানুভূতি লাভের জন্য সে বলে যে ডিম লেগে আমার মাথা ফেটে গেছে, আমার ঘাড়ের হাড্ডি ভেঙে গেছে, আমার হাত ভেঙে গেছে, ব্যান্ডেজ লাগিয়ে ঘুরতে থাকবে। তো এইরকম পরিবেশ পরিস্থিতিতে মানে মানুষ পড়ে যায়। অনেক সময় দেখা যাচ্ছে না, আমরা খুব মানে মস্কারা করে বলতাম যে চোখ বুজে সে খুব লজ্জা পাচ্ছে, চোখ ঢেকে আছে, খুব লজ্জা পাচ্ছে, ওদিকে সে উলঙ্গ হয়ে সে ঘুরে বেড়াচ্ছে, তার সর্বাঙ্গ দেখা যাচ্ছে, কিন্তু তার ভীষণ লজ্জা। আপনি তার সামনে একটা লজ্জার কথা বলছেন, লজ্জায় সে চোখ ঢেকে ফেলছে, এরকম একটা অবস্থা। এখন এই যে একটা উত্তপ্ত অবস্থার মধ্যে মানুষ যখন অস্থির, রাজনৈতিক দলগুলো আরো অস্থির, মেজাজ হারাচ্ছে, কখন কি বলা দরকার, কি করা দরকার, এই জিনিসগুলো না ভেবেই একটার পর একটা কর্মকাণ্ড করে যাচ্ছে। ঠিক সেই সময়টাতে যখন আপনাকে টিটকারি করে, মস্করা করে কেউ একটা মারাত্মক আক্রমণ করবে, বা ছোট্ট একটা ডিম, মুরগির ডিম, মানে একটা টিকটিকের ডিম আপনার মাথার উপরে ফেললো, আপনি মনে করলেন যে ও মাই গড, অ্যাটমিক বোমা ফেলেছে, বা হাতুড়ি দিয়ে একটা পিটুনি দিয়েছে, কাজে আপনি হাও মাও করে কান্নাকাটি শুরু করলেন। ওই যে অনেকগুলো প্রাঙ্ক ভিডিও আপনি দেখবেন যে একজন মহিলা বা একজন পুরুষ যাচ্ছে, যাওয়ার পর তার পাশ দিয়ে একটা কুকুর একজন লোক নিয়ে যাচ্ছে, ট্রেন কুকুর। তো কুকুরটা যখন পিছনে গেল, মেয়েটা দেখলো যে কেউ একটা কুকুর যাচ্ছে, হঠাৎ করে কুকুরটা ঘেউ করে
শব্দ করলো, কুকুর কিন্তু কিছুই করে না, কুকুর চলে গেছে। পিছনে যে লোকটা দাঁড়ানো থাকে সে করলে কি, হাতে কতগুলো রক্ত মেখে ওই মহিলা বা পুরুষের পায়ে একটা ছোট খামচি দিয়ে দিল। মুহূর্তের মধ্যে ওই ভদ্র মহিলা বা পুরুষ এমন কান্না শুরু করলো, মনে হয় কুকুরে কামড় দিয়ে তাকে রক্তাক্ত করে ফেলছে, সে সঙ্গে সঙ্গে চিৎ হয়ে পড়ে গেল। এটা হলো মানুষের সাইকোলজিক্যাল একটা অবস্থা। এই যে আমাদের যে সাপে কামড় দেয়, শতকরা 99% সাপ কিন্তু নির্বিষ, বিষ থাকে না। কিন্তু ওই যে সাপে কামড় দিয়েছে, এই ভয়ে 99% লোক বিষ আক্রান্ত না হয়ে হার্ট অ্যাটাকে মারা যায়। সাপে কামড়ের যত রোগী মারা যায়, 99% রোগী মারা যায় হার্ট অ্যাটাকে, সাপের বিষে নয়, ভয়ে। তো ওইরকম যে একটি অবস্থা এখন চলছে বাংলাদেশে, বিএনপিকে রাগিয়ে দেওয়ার জন্য। এর কারণে বিএনপির সাথে তো শক্তিতে পারবে না যারা, বিএনপির সঙ্গে যারা জনপ্রিয়তায় পারবে না, তারা বিএনপির বিরুদ্ধে কৌশল প্রয়োগ করে বিএনপির জনপ্রিয়তাকে ধস নামানোর চেষ্টা করবে এবং বিএনপির মেজাজ গরম করে দিয়ে এমন একটা কাণ্ড যেন বিএনপি করে বসে, সব মানুষ যেন সিসি করতে থাকে। তারই প্রেক্ষিতে রাজনীতির ময়দানে যে কথাগুলো ন্যারেটিভ হিসেবে, বিএনপির মাস্টার প্ল্যান হিসেবে সামনে আনা হচ্ছে, যেমন এই খালকাটা প্রকল্প, বা যদি বলা হয় ছাগল প্রকল্প কিংবা খেজুর প্রকল্প, এই প্রকল্পগুলো নিয়ে প্রতিপক্ষ যথেষ্ট সেই সমালোচনা করতে পারবে। তো কাজেই বিএনপি যেটা অনিবার্য, তারা বিজয়ী হবে, তাদেরকে স্বপ্ন দেখাতে হবে না, কোনো কিছু করতে হবে না। এমনকি যে তারা বলছে, আর একটা ভিডিও করবো সেটা নিয়ে, তারেক রহমান সাহেব বলছেন তিনি চাঁদাবাজি বন্ধ করবেন ক্ষমতা আসলে। তো তিনি যেখানে চাঁদাবাজির 99% অভিযোগ, 99.99% অভিযোগ বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে এই মুহূর্তে, তো তিনি যদি বলেন যে আমি চাঁদাবাজি বন্ধ করব, তো এর চেয়ে হাস্য করার কোনো কথা হতে পারে না। তো কাজেই এগুলোর ব্যাপারে, কথা বলার ব্যাপারে চিন্তা ভাবনা করে যদি কথা বলা হয়, আগামীতে যে 10 দিনের সময় আছে, এই 10 দিনে অনেক। আজকের এই ভিডিওটি মূলত আমার সম্মানিত অনেক দর্শকদের অনুরোধে করছি। আপনারা যারা আমার ভিডিও দেখেন, অনেকে কমেন্ট করেন, কেউ কেউ নেতিবাচক, অনেকে ইতিবাচক কমেন্ট করেন। তো তারা যারা কমেন্ট করেন, ইতিবাচক কমেন্ট করেন, তাদের একটা বিরাট অংশ দীর্ঘদিন যাবত বলছেন, ভাই এত কিছু নিয়ে ভিডিও করেন, একটু চান্দা ভাইকে নিয়ে ভিডিও করেন না। এবং এই যে চান্দা ভাইকে নিয়ে ভিডিও করা, এই কথার মধ্যে মানুষের যে আক্ষেপ, মানুষের যে বেদনা এবং তাদের যে দৈনন্দিন যন্ত্রণা, সেই যন্ত্রণার বহিঃপ্রকাশ ঘটাতে চাচ্ছেন আমার বক্তব্যের মাধ্যমে। যেহেতু আপনাদের জন্য ভিডিও তৈরি করি, কাজে আপনাদের সেই যে কষ্ট, কেউ হয়তো দেখে কষ্ট পাচ্ছেন, কেউ শুনে কষ্ট পাচ্ছেন, অথবা কেউ সেই চাঁদাবাজির কবলে পড়ে সর্বস্ব হারিয়ে এই মুহূর্তে আর্তচিৎকার করছেন। এবং সেই চাঁদাবাজরা যখন এই নির্বাচনের মুহূর্তে লম্ফঝম্প করছে, চাঁদাবাজরা চাঁদাবাজি বন্ধ করার জন্য আশ্বাস দিচ্ছে। যার কাছ থেকে চাঁদা গ্রহণ করা হচ্ছে তাকে বলা হচ্ছে যে আমাকে ভোট দাও, চাঁদা আর দিতে হবে না। তো এরকম যে একটা পরিবেশ এবং পরিস্থিতি চলছে, সেই ক্ষেত্রে চান্দা ভাই বা চাঁদাবাজদেরকে নিয়ে একটি ভিডিও বানানোর জন্য অনেকে অনুরোধ করেছেন। আপনারা জানেন যে আমাদের গণমাধ্যম বলতে এই মুহূর্তে যা বোঝায়, গণমাধ্যমের উপর সামাজিক মাধ্যম এখন যে রাজত্ব করছে, সেই রাজত্বের ধারাবাহিকতায় ফেসবুক, ইউটিউব, এই দুটো গণমাধ্যমের চাইতে বহুগুণ শক্তিশালী। আর এই যে সামাজিক মাধ্যম, সেই সামাজিক মাধ্যমে যে সকল কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, অতীতের যে কোনো নায়ক মহানায়কের চাইতে এখন তারা রীতিমতো ভাইরাল নায়ক হয়ে পড়েছেন। যে কোনো একটি বক্তব্য, যে কোনো একটি কন্টেন্ট বা যে কোনো একটি বিষয় যখন জনগণ ব্যাপকভাবে গ্রহণ করে, তখন সেটা এই সমাজে আগে যে মূলধারার গণমাধ্যম, পত্রপত্রিকা বা টেলিভিশন, তাদের উপরেও প্রভাব বিস্তার করে। এবং এই সামাজিক মাধ্যমের অনেকগুলো কন্টেন্ট পরবর্তীতে গণমাধ্যমে শিরোনাম হিসেবে প্রকাশিত হয়। এবং তারই ধারাবাহিকতায় এই যে চান্দা ভাই নামক যে উপাধিটি, এটি একজন কন্টেন্ট ক্রিয়েটর। ভদ্রলোকের নাম আমার মনে আসছে না, কিন্তু খুবই জনপ্রিয়। ফ্যামিলি এন্টারটেইন বলে তাদের একটা
ইউটিউব চ্যানেল রয়েছে, সেখান থেকে তারা অনেক সুন্দর সুন্দর কয়েকদিন আগে তারা একটা গান তৈরি করেছিল, আমাদেরই দেশটি নেতাতে ভরা, এবং সেখানে একজন নেতা কিভাবে হাঁটে, কিভাবে মানে পোশাক আশাক পরে, কিভাবে দল গঠন করে, পুরো জিনিসগুলো এত অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। গত 17 মাসের অনেকের মুখোশ উন্মোচিত হয়ে গেছে, এবং ওই একটা ভিডিওর মাধ্যমে কিছু কিছু মানুষের মুখোশ খুলতে গিয়ে কাউকে কাউকে এতটা অপমান করা হয়েছে। আপনি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাউকে সারা দিন অবিরতভাবে ঝাড়ু পেটা করেন, কারো কান আচ্ছা মতো মুলে দেন, তারপর রাগ হয়ে কারো ঠোঁট ধরে আচ্ছা মতো আপনি যদি ঝাঁকি মারেন, গালের উপর ফটাস ফটাস চড় মারতে থাকেন, তারপরে সারা শরীর কেচে, কই মাছ যেভাবে কাছে ওইভাবে কেচে কেচে লবণ আর বোম্বাই মরিচ দিয়ে দেন, তো সেই লোকটির যে যন্ত্রণা হবে, অন্তর জ্বালা, মস্তিষ্কের জ্বালা, শরীরের জ্বালা। তো ওই যে কন্টেন্ট ক্রিয়েটর, সে মানে আমার এই দেশটি নেতাতে ভরা, অথবা এই যে চান্দা ভাই শিরোনামে যে সকল ছোট ছোট কন্টেন্ট তৈরি করেছেন, ফলে এখন চান্দা ভাই শব্দটি আমাদের দেশের একটি জাতীয় শব্দে পরিণত হয়েছে। চাঁদা সবসময় ছিল, এটা কখনো হাদিয়া রূপে, কখনো ভালোবাসা রূপে, কখনো অ্যাজ এ কন্ট্রিবিউশন, আপনি অংশগ্রহণ করলেন কোনো একটা কিছুর সঙ্গে। কিন্তু জবরদস্তিমূলক যে চাঁদাটি, এটি ডাকাতি, রাহাজানি, ছিনতাই, এগুলোর চেয়েও মর্মান্তিক। ধরুন আপনাকে কেউ অস্ত্র ঠেকিয়ে আপনার মোবাইলটি নিয়ে গেল, এটার জন্য আপনার মন কখনো প্রস্তুত ছিল না, ফলে এটা একটা দুর্ঘটনা, আপনি মোবাইলটি দিয়ে দিলেন। মানিব্যাগটা খোয়া গেল, বা আপনার বাড়িতে ডাকাতি হলো, এই সকল ঘটনা ঘটে 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে, আর মানুষ ভুলে যায়, 1 সপ্তাহের মধ্যে ভুলে যায়। কিন্তু চাঁদা এমন একটা বিষয় যেখানে প্রতিদিন প্রতি মুহূর্ত আপনাকে একটা পাশবিক যন্ত্রণা দেবে। এই চাঁদা গত 17 মাস ধরে সকল সীমা অতিক্রম করেছে। বায়তুল মোকাররমের সামনে যদি আপনি যান, আপনি দেখবেন আগে যারা এখানে বসতেন হকার, তো তাদের একটা রেট ছিল, কিন্তু এখন যারা চাঁদা কালেকশন করছেন তারা সেই রেট অতীতের যে কোনো সময় আসছে 3 গুণ 4 গুণ 5 গুণ বাড়িয়ে দিয়েছে। একই সঙ্গে যারা ওখানে বসছেন তাদেরকে একটি স্যালামি দিতে হয়েছে। মানে ছোট্ট একটা ধরেন বিড়ির দোকান নিয়ে বা একটা ফুড কার্ট নিয়ে একটা অসহায় মহিলা ফুটপাতে সিঙ্গারা, সমোসা, পেঁয়াজু এগুলো বিক্রি করছে। তো এরকম একটা ভ্যান রাখার জন্য 50,000, 60,000, 1 লাখ টাকা পর্যন্ত অ্যাডভান্স দিয়ে ওই জায়গাটা বুক করতে হচ্ছে। তারপর প্রতিদিন 200, 300, 500, 1000। তো এই যে সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে, সে হয়তো 3,000 টাকা ইনকাম করছে, আর 1,000 টাকা চান্দা ভাই নিয়ে যাচ্ছে, এবং সেই চান্দা ভাইয়ের আবার একটা সার্কেল আছে, ছোট চান্দা, বড় চান্দা, মাঝারি চান্দা এবং মহাচান্দা। মহাচান্দা মানে আকাশের তারকা। এই চাঁদার টাকা কোথায় চলে যায় এবং কিভাবে ভাগ বাটোয়ারা হয়, সে ব্যাপারে চরমোনাইয়ের পীর সাহেব যে গালিটি দিয়েছেন, স্লোগানের নামে যে গালিটি দিয়েছেন আজ থেকে 8-9 মাস আগে, এটি সারা বাংলাদেশের সবচেয়ে ভাইরাল গালি এবং ভাইরাল স্লোগান। চাঁদা পড়ে ধ্যাসে, চাঁদা যায় ধ্যাসে। মানে ওই যে 1, 2, 3, 4 বা টিনের চালে কাওয়া, এই জিনিসগুলোর মাধ্যমে যতটা না কাউকে অপমান করা হয়, তার চেয়ে বেশি অপমান করা হয়েছে এই চরমোনাই পীর সাহেবের একটি বক্তব্য দ্বারা। এখন এই যে চান্দা বা চাঁদা যারা কালেক্ট করছে, এদের তাণ্ডব কোন পর্যায়ে চলছে এবং এই কাজে মানে কতটা নির্মমতা, জাস্ট একটা ছোট্ট উদাহরণ দেই। আমার নির্বাচনী এলাকা গলাচিপা। তো নির্বাচনী এলাকা গলাচিপাতে দীর্ঘদিন ধরে ধরেন কেউ হয়তো একটা হাটের ডাক নিচ্ছিল, মাঠের ডাক ছিল, নদীর ইজারা ছিল, জলমহলের ইজারা ছিল, তারপর বিআইডব্লিউটি এর বা টিসির ঘাট ছিল, বিআইডব্লিউটি এর ঘাট ছিল।
তো এগুলো আওয়ামী লীগ জমানাতে আওয়ামী লীগের লোকজন খাচ্ছিল। এই পট পরিবর্তনের পর সঙ্গে সঙ্গে সেই জায়গাগুলো উইদিন 24 ঘন্টার মধ্যে নতুন চান্দা ভাই যারা আছেন তারা এই জায়গাগুলো দখল করে ফেললো। যে এলাকাতে একক চান্দা ভাই আছে সেখানে একরকম নিয়ম, আর যে এলাকাতে 2-3 চান্দা ভাই মানে 2-3 যারা প্রভাবশালী লোক তারা প্রথমত একে অপরের সাথে মারামারি করলো, এবং ওই যে আওয়ামী লীগের যে সকল ইজারাদার ছিল তাদেরকে বহাল রেখে তাদের কাছ থেকে চাঁদা কালেকশন করা শুরু করলো। তো আপনারা জানেন যে এই ধরনের কাজকর্ম করার জন্য সরকারি যারা দুর্নীতিবাজ তাদেরকে ঘুষ দিতে হয়, তারপর রাজনৈতিক যারা টাউট বাটপার তাদেরকে ঘুষ দিতে হয়, এবং নিজের ক্যাডার মেনটেন করার জন্য একটা খরচ আছে। ফলে যে কোনো সরকারি কাজ, সেটা কন্ট্রাক্টারই হোক ইজারাদার হোক, এখানে অলমোস্ট 50-50 মানে যা কালেকশন করা হয় তার 50% এই চাঁদাবাজিতে চলে যায়। সেই চাঁদাবাজিটা এই জমানাতে এসে 80% হয়ে গেছে, অর্থাৎ সরকারি ফান্ডে সর্বোচ্চ 10% জমা হচ্ছে, আর যিনি ইজারাদার তিনি 10% রাখতে পারছেন, আর বাকি 80% চান্দা ভাইরা খেয়ে ফেলছেন। আমি আমার নিজের এলাকাতে একেবারে তথ্য প্রমাণ সহ দিতে পারি। এবং সবচেয়ে অবাক করার ব্যাপার হলো যে এখানে নির্মমভাবে অনেকে সেনাবাহিনীকে পর্যন্ত ব্যবহার করেছেন। সেনাবাহিনী কোথাও চাঁদাবাজি বন্ধ করতে পারেনি। সেনাবাহিনী কোথাও একজন অসহায়কে আশ্রয় দিতে পারেনি। কিন্তু কোনো কোনো জায়গাতে সেনা কর্মকর্তারা এই চাঁদা ভাইদের পক্ষে দাঁড়িয়ে নতুন চাঁদার রেট নির্ধারণ করেছে এবং পুরনো চাঁদাবাজদেরকে তারা তাড়িয়ে দিয়েছে। এবং এর ফলে কি হলো, ভোটের মাঠ জমছে না। আর যখনই কেউ চাঁদা ভাই নিয়ে কথা বলছে, চাঁদার বিরুদ্ধে কথা বলছে, লোকজন লুফে নিচ্ছে। মানুষের হৃদয় যাকে বলা হয় মানে নৃত্য করছে যখন চাঁদার বিরুদ্ধে কেউ কথা বলছে, দুর্নীতির বিরুদ্ধে কেউ কথা বলছে, অন্যায়ের বিরুদ্ধে যখন কথা বলছে। এটা হলো এক পক্ষ। আবার চাঁদাবাজদের মধ্যে যারা অল অন এ সাডেন হঠাৎ করে এই নির্বাচনের মুহূর্তে এসে ভণ্ড হওয়ার চেষ্টা করছেন, ভরিতা করার চেষ্টা করছেন, নাটক করার চেষ্টা করছেন, তাদেরকে দেখে মানুষের যে রাগ কি পর্যায়ে চলে এসেছে, এটি 12 তারিখে যদি নির্বাচন হয় সেই নির্বাচনের ব্যালটে দেখা যাবে। এবং এইবারও মনে হচ্ছে যে নির্বাচনের ফলাফলে চাঁদা, দুর্নীতি, অনিয়ম এটি হবে একজন ভোটারের ভোট দেওয়ার ক্ষেত্রে না দেওয়ার ক্ষেত্রে প্রথম যাকে বলা হয় শর্ত। কোনো অবস্থাতেই আপনারা লিখে রাখেন যে যদি ভোট ডাকাতি করা না হয়, ব্যালট বক্সে ছিনতাই করা না হয় এবং প্রশাসনের মাধ্যমে ফল কারসাজি করে নিজেদের পক্ষে রায় না নেওয়া হয়, যদি জনগণকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়, ইভেন যদি জনগণ মাত্র শতকরা 5 জন জনগণও আসে, একজন সিঙ্গেল জনগণ সাধারণ আমজনতা দলের ক্যাডার ছাড়া চাঁদাবাজদের পক্ষে রায় দেবে না। কাজেই চান্দা ভাইদের ভবিষ্যৎ ফকফকে নয়, ঘুটঘুটে অন্ধকার, অমানিসার ঘোর অন্ধকার তাদেরকে একেবারে রাহু গ্রাসের মতো ঘিরে ফেলেছে। আল্লাহ